গুড ইভিনিং টু এভরিওয়ান। ওয়েলকাম টু আর অ্যানাদার এপিসোড অফ গেম উইক গুরুস, যেখান থেকে হয় বাঙালির ফুটবলের আড্ডা শুরু। সব দর্শক বন্ধুদেরকে জানাই প্রণাম। আশা করছি সকল দর্শক বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছে সন্দীপ। আজকে আমরা ডিসকাস করব আমাদের এপিএল টিমের পারফরমেন্স, যেটা গেম উইক 6-এর কেমন পারফরমেন্স ছিল সেটার বিষয় নিয়ে। অ্যান্ড ফাইনালি আমরা গেম উইক 7-এর টিম রিভিলও করব। সো বেশি সময় নষ্ট না করে আমাদের ভিডিও শুরু করছি। তো দর্শক বন্ধুরা, আমরা যদি আমাদের টিমের স্ট্যাটস নিয়ে কথা বলি, তো প্রথমেই আমরা দেখে নেব আগের উইকে আমরা কত পয়েন্ট নিতে পেরেছি। আগের উইকে আমাদের টিম কিন্তু পেয়েছে 50 পয়েন্টস, যেটা আবার আমরা দেখতে পাচ্ছি সেই উইকের অ্যাভারেজ পয়েন্টের সমান। অ্যাভারেজ পয়েন্টও কিন্তু সমস্ত টিমদের গেম উইক 6-এর জন্য কিন্তু 50 পয়েন্টসই ছিল, এবং আমাদের টিমও 50 পয়েন্টসই অ্যাকুমুলেট করতে পেরেছে। যেখানে যদি আমরা হাইয়েস্ট পয়েন্টস দেখতে যাই গেম উইকে, সেখানে কিন্তু যেই টিমটা হাইয়েস্ট পয়েন্টস পেয়েছে তারা কিন্তু 142 পয়েন্টস পেয়েছে। আর আমাদের গেম উইক র্যাঙ্ক আমরা যদি দেখতে যাই, তাহলে সেটা হচ্ছে 49,11,016। এবং আমরা যদি আমাদের ওভারঅল পুরো এফপিএল এর র্যাঙ্ক দেখতে চাই ফর দি সিজন টিল নাও, সেটা এখন কিন্তু আমাদের 7,44,551। তো আমরা যেমন দেখতে পাচ্ছি আমাদের র্যাঙ্কটা কিন্তু আরেকটু পিছিয়ে গেছে, কারণ আমরা আগের উইকে ওয়াইল্ড কার্ড খেলেছিলাম। ওয়াইল্ড কার্ড খেলার পরে আমাদের টিম 50 পয়েন্টস আনতে পেরেছে, কারণ আমাদের কিছু কিছু ডিসিশন ক্লিক করেছে, কিছু কিছু ডিসিশন ক্লিক করেনি। যেমন আমাদের ক্যাপ্টেন্সি ডিসিশনটা খুব একটা ক্লিক করেনি ফর দিস উইক। আমরা যেই ডিসকাশনে পরে আসবো আস্তে আস্তে। এবার আমরা যদি দেখি, আমাদের গোলকিপার ছিল আমাদের টিমের রায়া। তো রায়া আমাদের চয়েস ছিল, কারণ রায়ার এখন অব্দি পারফরমেন্স কিন্তু এই এফপিএল সিজনে খুবই ভালো। সে আগের ম্যাচটাও 90 মিনিটস খেলে, কিন্তু লেইচেস্টার কিন্তু দুর্দান্ত দুটো গোল করে দিয়েছিল জাস্টিন এই ম্যাচটাতে, যেখানে কিন্তু দুটো গোল কনসিড করে যায় আর্সেনাল। তো সেই জন্যই রায়া কিন্তু দুটো গোল কনসিস্ট করে যাওয়ার জন্য -1 পয়েন্ট খেয়েছে, এবং টোটাল সে পুরো ম্যাচটা খেলার জন্য 2 পয়েন্টস পেয়েছিল। কিন্তু যেহেতু 1 পয়েন্ট কনসিড করে গেছে দুটো গোল খাওয়ার জন্য, সেই জন্য তার পয়েন্টটা একই এসছে। এবং রায়ার থেকে এই ম্যাচে তাছাড়া খুব একটা কিছু সেভস আসেনি। যেখানে তিনটে সেভস হলে 1 পয়েন্ট পাওয়া যায়, তো অমনি কোনো তিনটে পরপর সেভস বা সেরকম সেভস রায়ের থেকে আমরা পাইনি, তাই রায়ের পয়েন্টটা কিন্তু একই। এরপরে গোলকিপারের পরে আমরা নজর দেবো আমাদের ডিফেন্ডারদের ধারে। তো রায়ার যেরকম 1 পয়েন্ট, সেরকম আমরা গ্যাব্রিয়েলের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু 1 পয়েন্টই পেয়েছি। যদিও আমাদের আশা ছিল যে আর্সেনালের ডিফেন্সটা যেহেতু এখন অব্দি খুবই স্টেবল লেগেছিল তারা যেভাবে খেলেছে, কিন্তু এই ম্যাচটাই তারা দুটো গোল কনসিড করে যায় যেমন আমরা বললাম। তো সেখানে গ্যাব্রিয়েলও কিন্তু এই ম্যাচে তার থেকে কোনো আমরা গোল স্কোরিং বা ক্লিন সিটস পাইনি, তাই তার পয়েন্টটাও কিন্তু এক। এরপরে রবিনসন। রবিনসনের খেলা ছিল নটিংহাম ফরেস্টের সাথে, এবং নটিংহাম ফরেস্ট এখন অব্দি আনডিফিটেড থাকলেও কিন্তু ফুলামের কাছে তাদের কাছে এই ম্যাচে হার মানতে হয়। এবং ফুলাম এই ম্যাচটাই ক্লিন সিটস রেখেছে। যেহেতু ক্লিন সিট পেয়েছে ফুলাম, সেই জন্য ক্লিন সিটের জন্য 4 পয়েন্টস, এবং পুরো 90 মিনিটস খেলার জন্য ফিচার করার জন্য 2 পয়েন্টস পেয়েছে রবিনসন। এবং তার ভালো পারফরমেন্সের জন্য সে কিন্তু 1 পয়েন্টও পেয়েছে। এবং রবিনসন 7 পয়েন্ট পেয়েছে, এবং এই ম্যাচটাই আমরা যদি দেখি যে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু এই ম্যাচে রবিনসনই হয়েছিল। তো তার থেকে ভালো পারফরমেন্স যেরকম এক্সপেক্টেড ছিল আমাদের টিম থেকে, আমরা কিন্তু পেয়েছি। এরপরে এই আয়নাকে রাখার কারণ এটাই মনে হয়েছিল আমাদের, কারণ নটিংহাম ফরেস্ট যেরকম আমরা বললাম এখন অব্দি কিন্তু আনডিফিটেড ছিল, কিন্তু এই ম্যাচটাই তারা ফুলহামের কাছে একটাই গোল খেয়েছে। তো যেহেতু একটা গোল খেয়ে গেছে, ক্লিন সিট ছিল না, সেখানে কিন্তু 2 পয়েন্টই পেয়েছি আমরা আয়নার থেকে। এই ছিল আমাদের ডিফেন্সের পারফরমেন্স, যেখানে আমরা হয়তো আমাদের প্রিমিয়াম ডিফেন্ডার গ্যাব্রিয়েল বা আমাদের প্রিমিয়াম গোলকিপার রায়ার থেকে আর একটু বেশি পয়েন্ট এক্সপেক্ট করেছিলাম, সেটা কিন্তু এই গেম উইকে আমরা পাইনি। এরপরে আমরা নজর রাখবো আমাদের মিডফিল্ডের ধারে, যেটা নিয়ে কিশোর আপনাদের সাথে ডিসকাস করবে। হ্যাঁ, এবার আমরা চলে আসবো আমাদের টিমের মিডফিল্ডের পারফরমেন্স। সেটা হচ্ছে প্রথমেই শুরু করবো লুইস ডিয়াজকে দিয়ে। যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে লুইস ডিয়াজ যেমন আগের কিছু গেম উইক্সে অসাধারণ গোল দিয়েছিল, মানে প্লাস অ্যাসিস্টের থ্রু দিয়ে প্রচুর পয়েন্টস অ্যাকুমুলেট করেছিল, বাট সেটা এই সপ্তাহে লাস্ট গেম উইকে, যেটা গেম উইক 6-এ, সেরকম আমরা কিছু পাইনি। উলভসের সাথে অ্যাওয়ে ম্যাচ ছিল, সেখানে লিভারপুল জিতলেও 1-2 ব্যবধানে জিতেছে। অ্যান্ড লুইস ডিয়াজ 72 মিনিটস খেলেছে, সেই জন্য মাত্র 2 পয়েন্টসে অ্যাকুমুলেট করতে পেরেছে, যেটা তার নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী খুব একটা ভালো পয়েন্ট নয়। তো আশা করছি নেক্সট গেম হয়তো হয়তো সে আবার আমাদেরকে ভালো পয়েন্ট দেবে। নেক্সট আসছি আমরা এমবুমো। এমবিমোর তার কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু আমাদেরকে কনসিস্টেন্টলি পয়েন্ট দিচ্ছে, আর আমাদের এক্সপেক্টেড অনুযায়ী তিনি কিন্তু সেম পয়েন্টই দিয়েছে। সেটা হচ্ছে ব্রেনফোর্ডের সাথে ওয়েস্ট হাম ইউনাইটেডের খেলা ছিল, সেখানে বেনবুমো 90 মিনিটস খেলে 2 পয়েন্ট, প্লাস একটা গোলও স্কোর করে 1 মিনিটের মাথায়, সেটা হচ্ছে 5 পয়েন্ট। অ্যান্ড প্লাস দুটো বোনাস পয়েন্টও পায়, বিকজ প্রচুর চান্সেস ক্রিয়েট করে এবং ভালো শর্টস ইন দ্য বক্সও নেয়, সেই কারণে তিনি 2 পয়েন্ট পায়। তো টোটাল 9 পয়েন্টস অ্যাকুমুলেট করে, আর সেটা খুবই ভালো। নেক্সট হচ্ছে সাকা। সাকার থেকে আমাদের খুব ভালো একটা এক্সপেকটেশন ছিল, বিকজ সাকা আর্সেনালের সাথে লেচেস্টারে খেলা ছিল। লেচেস্টার আমরা যেটা দেখেছি প্রচুর গোল কনসিড করে, অ্যান্ড সেই অনুযায়ী আর্সেনাল 4টে গোল দিয়েছিল, বাট তারা
সাকা থ্রু দিয়ে সেরকম আমরা কিছু পাইনি, কোনো অ্যাসিস্ট বা গোল পাইনি। সেই কারণে সাকা আমাদেরকে মাত্র 3 পয়েন্টই দিতে পেরেছে, কারণ 90 মিনিটস খেলে 2 পয়েন্টস অ্যান্ড বোনাস পয়েন্টের জন্য 1 পয়েন্ট পেয়েছে। নেক্সট হচ্ছে স্মিথরো। স্মিথরোর সাথে যেটা আমরা দেখলাম নটিংহাম ফরেস্টের খেলা ছিল, অ্যান্ড সেখানে স্মিথরো 87 মিনিটস খেলে 2 পয়েন্টস অ্যান্ড ক্লিন সিটসের জন্য 1 পয়েন্ট পেয়ে 3 পয়েন্টস অ্যাকুমুলেট করেছে। আরেক প্লেয়ার হচ্ছে যেটা আমাদের খুবই ডার্ক হর্স ছিল, এটা ডিফারেন্সিয়াল, সেটা হচ্ছে অ্যান্টিনিও সেমিনো, যেটা আমরা আগেই ডিসকাস করেছিলাম যে অ্যান্টিনিও সেমিনোর কিন্তু স্ট্যাটস খুবই ভালো, অ্যান্ড সেই স্ট্যাটস মতোই তিনি কিন্তু গোলও করেছেন। বোনমাউথের সাথে সাউথহ্যাম্পটনের একটা ভালো ফিক্সচার ছিল বোনমাউথে, যেখানে অনেক গোল করার সম্ভাবনা ছিল, অ্যান্ড সেই অনুযায়ী বোনমাউথ 3টে গোলও করে, অ্যান্ড সেখানের মধ্যে একটা গোল সেমিনিওরও ছিল। তো সেই কারণে সেমিনিও টোটাল 7 পয়েন্টস অ্যাকুমুলেট করেছে। তো আমাদের মিডফিল্ড মোটামুটি আমাদের প্রেডিকশন অনুযায়ী সব প্লেয়ারে ভালো খেলেছে, খালি লুইস ডিয়াজ খুব একটা ভালো পয়েন্ট দেয়নি। তাছাড়া আমাদের মেম্বুমো সেমিনো ভালো পয়েন্ট দেয়, তারা গোল করে, অ্যান্ড সেই হিসাবে আমাদের ভালো পয়েন্টস অ্যাড হয়। এরপরে আমরা নজর রাখবো আমাদের স্ট্রাইকে, মেন টিমে যেই দুজন প্লেয়ার ছিল। প্রথমেই হালান্ড। হালান্ড এই গেম উইকে 4 পয়েন্ট পেয়েছে, তার খেলা ছিল নিউক্যাসল ইউনাইটেডের সাথে। এবং হালান্ডের থেকে আমরা যেমন সমস্ত গেম উইকেই প্রায় একটা গোল দেখে থাকি, এই ম্যাচে কিন্তু হালান্ড বলটা গোলের মধ্যে গোল করতে পারেনি হালান্ড এই ম্যাচে। তো সেই জন্যই হালান্ড কিন্তু মাত্র 2 পয়েন্টই দিতে পেরেছে। এরপরে যে সেকেন্ড স্ট্রাইকার ছিল আমাদের টিমে, ওয়াটকিন্সের থেকে আমরা একটা ভালো পারফরমেন্স পেয়েছি। সে 83 মিনিট খেলেছে, যার জন্য 2 পয়েন্ট পেয়েছে, একটা গোলও স্কোর করেছে এবং তাছাড়া একটা অ্যাসিস্টও দিয়েছে। এবং তার ভালো পারফরমেন্সের জন্য সে কিন্তু 2 পয়েন্ট বোনাসও পেয়েছে। তো ওয়াটকিন্স আমরা যেরকম বলছিলাম, তার আপকামিং ফিক্সচার্স হিসাবে বা তার পোটেনশিয়াল বা স্কিল হিসাবে, তার সমস্ত কিছু দেখে, ফিক্সচার ডিফিকাল্টি রেটিংস, তার ফর্ম, তার গোল স্কোরিং চান্সেস, এক্সজিআই, এক্সএ, এইসব দেখার পর যেরকম আমরা ওয়াটকিন্সের নিয়ে ভেবেছিলাম, তার পারফরমেন্সটা কিন্তু এক্সপেকটেশনের মতনই এসেছে। এবার আমরা দেখে নেবো আমাদের বেঞ্চের কেমন পারফরমেন্স। সেখানে আমরা দেখেছি ফ্লেনকেনকে আমরা বেঞ্চে রেখেছিলাম, আরেক গোলকিপার তিনি ওয়েস্ট হাম ইউনাইটেড সাথে খেলে একটা গোল যেহেতু কনসিড করেছিল, সেই কারণে 90 মিনিটস খেলে মাত্র 2 পয়েন্টই অ্যাকুমুলেট করেছে। নেক্সট হচ্ছে ভাডি। ভাডি যিনি ফরওয়ার্ডে লেচেস্ট আর্সেনালের সাথে খেলা ছিল, তিনি একটা ইয়েলো কার্ড খেয়ে -1 পয়েন্ট ডিডাক্ট করেছে, অ্যান্ড সেই জন্য উনি খালি -1 পয়েন্টই অ্যাকুমুলেট করতে পেরেছে, সেরকম কোনো পারফরমেন্স পাইনি ভাডির কাছ থেকে, যেটা আমাদের এক্সপেক্টেড ছিল। নেক্সট হচ্ছে মারাজাও, যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের খুব একটা ভালো ম্যাচ হয়নি, হোমে টটেনহামের কাছে 0-3 গোলে হেরেছে, অ্যান্ড অবভিয়াসলি 3টে গোল যেহেতু কনসিড করেছে সেই জন্য -1 প্লাস ইয়েলো কার্ডও খেয়েছে, সেই জন্য -1। তো টোটাল 0 পয়েন্ট দিয়েছে আমাদের মারাজাও, সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট হোম ম্যাচে যদি 0 পয়েন্ট দেয়। তো এটা মানে বোঝা যায় টিমের পারফরমেন্সটাও খারাপ, তার সাথে সাথে প্লেয়ারের পারফরমেন্সও কিন্তু খুবই খারাপ। লাস্ট আমরা আসছি ফায়েজ। যেটা আমরা দেখেছি ফায়েজ লেজেস্টারের ডিফেন্স, তিনি আর্সেনালের কাছে 4টে গোল খেয়ে -2 পয়েন্ট ডিডাক্ট করেছে, হ্যাঁ সেই কারণে হেইজও 0 পয়েন্ট অ্যাকুমুলেট করেছে। তো এই ছিল আমাদের এপিএল টিমের অ্যানালিসিস, গেম উইক 6-এর কি কি কেমন কেমন পারফরমেন্স করেছে, কত পয়েন্ট দিয়েছে, সেটা অ্যানালিসিস। অ্যান্ড সেই অ্যানালিসিস নিয়ে আমরা এগোবো। এবার হচ্ছে ট্রান্সফার, আমরা নেক্সট গেম উইকের জন্য কি ট্রান্সফার করব সেটা নিয়ে সন্দীপ আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবে। হ্যাঁ, তো যেহেতু আমি প্রথমেই বললাম, আমরা আগের উইকে কিন্তু আমাদের ওয়াইল্ড কার্ড চিপটা অ্যাক্টিভেট করেছিলাম। এবং আমাদের এই উইকে খুব একটা, আমরা যদিও খুব একটা বেশি পয়েন্ট স্কোর করতে পারিনি, তবু আমরা আমাদের টিম নিয়ে যথেষ্ট সেটেল। আমাদের এখনই খুব একটা বেশি মুভমেন্ট করার মতন আমাদের মনে হয় না দরকার পড়ে গেছে। কারণ আমরা টিমটা বানিয়েছি কিন্তু নেক্সট অনেক কটা গেম উইকের কথা ভেবে, নট ফর এ সিঙ্গেল গেম উইক। তো সেখানে আমাদের এখানে এখন আমাদের কাছে একটাই ফ্রি ট্রান্সফার আছে, and সেটা আমরা ইউটিলাইজও করতে চাইবো কয়েকটা কারণের জন্য। তো আমরা যদি দেখি আমাদের ডিফেন্স লাইনে কয়েকটা আমাদের কাছে চয়েস ছিল, যেমন রবিনসন, ফাইজ, আয়না, মাজরাউই, এদের জায়গায় যদি কোনো ভালো আমাদের যদি ডিফেন্ডার নেওয়া যায়। তো এই কটা ডিফেন্ডারের মধ্যে আমাদের যেটা মনে হচ্ছে, মাজরাউির ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু ভালো পারফরমেন্স আসছে না ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে, এবং আমরা দেখছি তারা প্রতিটা ম্যাচেই গোল কনসিড করে যাচ্ছে মোরাললেস। এবং তাদের যদি আমরা পরবর্তী ফিক্সচার গুলো দেখি, পরবর্তী ফিক্সচার গুলো কিন্তু প্রথম খেলাটাই হচ্ছে অ্যাস্টন ভিলার থেকে সাথে, এবং তারপরে খেলাটাও হচ্ছে ব্রেন্টফোর্ডের সাথে, তারপরে খেলাটাও আবার ওয়েস্ট হ্যামের সাথে, তারপর একটা চেলসির সাথে। তো চারটে টিমই কিন্তু গোল করছে, গোল করার মধ্যেই আছে। এবং অ্যাস্টন ভিলার থেকে আমরা আগের সিজন থেকেই খুব কনসিস্টেন্ট পারফরমেন্স দেখতে পাচ্ছি। এবং অ্যাস্টন ভিলার ম্যাচটা তার উপর হচ্ছে কিন্তু আওয়ে ম্যাচ, ব্রেনফোর্ডের সাথে ম্যাচটা হোম হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের স্ট্রাইকার বুয়েমো, সে যদিও একটা এপিএল এ মিডফিল্ডার, বাট সে স্ট্রাইকার হিসেবে খেললেও সে কিন্তু গোল স্কোরিং ফর্মেই আছে। তো এইসব নানা রকম কারণ দেখে আমাদের মনে হচ্ছে মাজরাউইর দাম হয়তো তার মানে আস্তে আস্তে কমতেও পারে, নাও কমতে পারে। কিন্তু আমরা ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্সের থেকে এখন খুব একটা কিছু বেশি প্রত্যাশা রাখতে পারি না, গোয়িং বাদ দিয়ে রিসেন্ট ফর্ম। তো সেখানে আমরা ভাবছি এর জায়গায় ডেভিস বলে একজন ইপসুইচের ডিফেন্ডার, যে কিন্তু আগের গেম উইকে দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে,
তারা ম্যাচটা কিন্তু ওয়াটকিন্সের সাথে ম্যাচটা যেটা হয়েছিল, সেখানে ডেভিসের একটা খুবই ভালো পারফরমেন্স এসেছিল, সে কিন্তু প্রচুর চান্স ক্রিয়েট করেছিল, যেটা হাইয়েস্ট ফর দ্যাট গেম উইক। অ্যান্ড তাছাড়াও অনেক সেট পিস সিচুয়েশন, সেরকম কর্নার, অনেক কটা কর্নারও নিয়েছিল। এবং তার যে আমরা যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছি এক্সজিআই এক্সএ, এইগুলো কিন্তু বেশ ভালো ফর দি আপকামিং গেম উইকস। এবং অ্যাস্টন ভিলার সাথে ম্যাচটা ইপসুইচ ড্র করেছে, যেখান থেকে তারা কিন্তু একটা ভালো মোরাল বুস্টও পাবে। এবং প্রতিটা এপিএল ম্যানেজার্স বা প্রতিটা এক্সপার্টসই কিন্তু তার এই গেম উইকের স্ট্যাটস দেখে বা তার পারফরমেন্স দেখে তাকে রেকমেন্ড করছে। এবং গেম উইক গুরুজও সেই জন্য ডেভিসকে রেকমেন্ড করবে, এবং আমরা মাজরুয়ের জায়গায় কিন্তু এই সপ্তাহে ডেভিসকে আমাদের টিমে নিয়ে আসবো। আর এই একটাই আমরা চেঞ্জ করবো ফর দ্য টাইম বিং, বিকজ আমরা জাস্ট ওয়াইল্ড কার্ড খেলেছি এবং আমরা আমাদের টিম নিয়ে কোয়াইট স্যাটিসফাইড। আমরা আশা করছি আমাদের পরবর্তী কয়েকটা গেম উইকে ভালো পয়েন্টস আসবে। এবারে আমরা চলে আসবো আমাদের কি টিম হতে চাইছে, আর ফাইনালি আমার গেম উইক 7 টিম রিভিল করব। সেখানে আমরা গোলে রায়াকে রাখবো, কারণ সাউথহ্যাম্পটনের সাথে খেলা। ডিফেন্সে গ্যাব্রিয়েল, আয়নার সাথে আমরা রাখবো হচ্ছে ডেভিসকে, যাকে আমরা এক্ষুনি ট্রান্সফার করালাম। কারণ হচ্ছে ডেভিসের সাথে ডেভিসের খেলা হচ্ছে হচ্ছে ওয়েস্ট হাম ইউনাইটেড, আর সেখানে রবিনসনের খেলা হচ্ছে ম্যানচেস্টার সিটির সাথে। অ্যান্ড আমরা যেটা জানি ম্যানচেস্টার সিটি অ্যাটাকিং টিম, তো অবশ্যই গোল খাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো সেই রিস্কটা আমরা নেব না। আমরা আরেকটা ডিফেন্সও চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে ফাইসের যে আয়নার জায়গায় ফাইসকে নেব, কারণ হচ্ছে ফাইসের বোর্নমাউথের সাথে হোমে খেলা, অ্যান্ড হয়তো ভালো ডিফেন্স হবে। সেখানে আয়নার কিন্তু চেলসির সাথে খেলা, চেলসির হোমে, সেটা হচ্ছে নটিংহাম ফরেস্ট। তো সেই ম্যাচে চেলসি এখন অ্যাটাকিং ফর্মে দুর্দান্ত আছে, তো গোল খাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নটিংহাম ফরেস্টের। সেই কারণে আমরা আয়নাকে বেঞ্চে রাখলাম। নেক্সট হবে স্মিথরোর সাথে ম্যানচেস্টার সিটির খেলা আছে, সেই কারণে আমরা স্মিথরোর জায়গায় ভার্ডিকে খেলাবো, ভার্ডির সাথে বোর্নমাউথের খেলা। তো আপাতত অ্যান্ড বোনমাউথ যেহেতু গোল কনসিড করছে, এই কারণে আমাদের ফাইনাল টিম আপাতত হচ্ছে এইটা। রায়া গোলে, ডিফেন্সে গ্যাব্রিয়েল, ডেভিস আর ফেইস, মিডফিল্ডে লুইস ডিয়াজ, এমবুমো, সাকা, সেমিনিও, অ্যান্ড স্ট্রাইক লাইনে ভার্ডি, হ্যালান্ড আর ওয়াটকিন। অ্যান্ড ফাইনালি আমাদের ক্যাপ্টেন করব হ্যালান্ডকে, কারণ ফুলহ্যামের সাথে হোমে খেলা, আশা করছি হ্যালান্ড তার গোল স্কোরিং ফর্মটা, তার কনসিস্টেন্টলি গোল স্কোরিং ফর্মটা বজায় রাখবে অ্যান্ড ভালো পয়েন্ট আমাদেরকে দেবে। তো এইটাই ছিল আমাদের আজকের গেম উইক রিভিল টিম, অ্যান্ড এটা আমাদের আজকের গেম উইক 7-এর টিম রিভিল করলাম। আশা করছি দর্শক বন্ধুরা আমাদের এই টিম রিভিল ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটা আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ারও করবেন, অ্যান্ড আমাদের গেম উইক গুরুজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইবও করবেন। তো এটাই হচ্ছিল আজকে আমাদের কন্টেন্ট। আশা করছি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড আমরা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসবো। টিউন থাকুন আমাদের চ্যানেল গেম উইক গুরুজে।